চাই আমার, শব্দ দিবি না আমায়? আমি যে তৃষ্ণার্ত। আজ আপনাদের জন্য ক্রিয়েটিভ মাস্কেটিয়ার্স ও আগন্তুকের সম্মিলিত প্রয়াস, হোমাগ্নি ঘোষের হাতিপুরের রাজবাড়ি। পাহাড় পিপাসু হোমাগ্নি ঘোষের জন্ম কলকাতায়। স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছেন প্রেসিডেন্সি কলেজ থেকে। পেশায় উনি শিক্ষক, আর নেশা ভ্রমণ ও লেখালেখি। ছেলেবেলা কেটেছে উত্তরবঙ্গে। মাত্র 16 বছর বয়স থেকে শুরু করেন ট্রেকিং। এখনো অবধি 33টি ট্রেকের অফুরন্ত অভিজ্ঞতার সাক্ষী থেকেছে তার চোখ। তার লেখা প্রথম বই কমরেড যখন হিমালয়ে অত্যন্ত জনপ্রিয়। লেখকের প্রবন্ধ আদিবাসী সমাজ ও চিতাবাঘ আকাশবাণী কলকাতা থেকে সদ্য সম্প্রচারিত হয়েছে। আজকের গল্পের মূল চরিত্রে সিদ্ধান্ত ও শীর্ষেন্দু। গল্পের সূত্রধর ও অন্যান্য চরিত্রে আমি সৌম্যদীপ। এছাড়াও রয়েছে ওর পিতা জানা। সমগ্র সাউন্ড ও স্পেশাল এফেক্টসে টিম ক্রিয়েটিভ মাস্কেটিয়ার্স। পোস্টার ডিজাইন ও ক্যালিগ্রাফিতে শরৎ সাহা। শুরু হচ্ছে হাতিপুরের রাজবাড়ি। ধূমপান, মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। গল্পে উল্লিখিত কোনো রকম কুসংস্কারকে আমরা কোনোভাবেই প্রশ্রয় দিই না। লেখক কেবলমাত্র গল্পের রোমাঞ্চ বজায় রাখতে এগুলি ব্যবহার করেছেন। বাস্তবের সঙ্গে এর কোনো মিল নেই। এই গল্পকে সাগ্রহে গ্রহণ করুন, কুসংস্কারকে নয়। মহালয়ার দুদিন আগে শাম্ব হঠাৎ আমাকে বলল, শোন না, মহালয়ার রাতে বেরোবি নাকি? মহালয়ার সকালে ক্রিকেট খেলতে যাব, বিকেলে একাডেমিতে গৌতম হালদারের নাটক আছে, তাহলে তারপর চল, ওখান থেকে খেয়ে বাড়ি ফিরব। শাম্ব আমার দিকে তাচ্ছিল্যের হাসি হেসে বলল, ওই একাডেমিতে নাটক দেখে তারপর কোথাও খেয়ে আসার কথা আমি বলেছি বলে তোর মনে হয়? আমি অবাক হয়ে বললাম, তাহলে? শোন, ওইসব একাডেমির নাটক সেদিন ক্যান্সেল করে দে। আমি গাড়ি নিয়ে আসবো তোর পাড়ার সামনে ঠিক রাত 9টায়। কাকিমাকে ম্যানেজ করে নিস। আমি আরও অবাক হয়ে বললাম, মানেটা কি? কোথায় যাব সেটা তো বলবি। আরে আমি ভালোই গাড়ি চালাই, তোর চাপ নেই। রাতে বাইরে খাবো, চল। ব্যারাকপুর ছাড়িয়ে বিটি রোডের বুক চিরে গাড়িটা মসৃণ গতিতে এগিয়ে চলেছে। শাম্ব আসতে প্রায় 2 ঘন্টা লেট করে দিয়েছে। এখন 11:30 বাজে। খিদেতে পেট ব্যথা করছে। ওর উপর ভরসা করাটাই ভুল হয়েছে আমার। চারিদিকে বেশ পুজো পুজো আবহাওয়া। মা আসছে, তাই আকাশে বাতাসে আগমনীর সুর। আর মহালয়া এলেই মনে হয় পুজো চলে এসেছে। ডানলপের কাছেও রাস্তা বেশ ফাঁকা হয়ে গেছে। পুজোর আলোতে রাজপথ আজ আলোর রোশনাইতে মেতেছে। এই, আমরা খাবো না? অধীরভাবে আমি প্রশ্ন করলাম। দাঁড়া, বালি ব্রিজে উঠি, তারপর একটা ধাবা আছে, ওখানে দারুণ তড়কা বানায়, ওখানেই আমরা খেয়ে নেব। তলা দিয়ে গঙ্গা বয়ে যাচ্ছে, উপরের বালি ব্রিজ দিয়ে ছুটছে আমাদের গাড়ি। আর দূরে গঙ্গার পাড়ে দক্ষিণেশ্বরের মন্দির আলোয় উদ্ভাসিত। শাম্ব হঠাৎ গলা খাঁকড়ি দিয়ে বলল, শোন, পিছনের সিটে আমার স্যাকে আমি আমার একটা আরও একটা এক্সট্রা সেট জামা কাপড় নিয়ে নিয়েছি, তোর হয়ে যাবে। আর তুই অনেকদিন বলছিলি একটা লং ড্রাইভে যাবি, এর থেকে ভালো দিন আর কী হতে পারে বল? আর চিন্তা নেই, আমি কাকিমার সাথে কথা বলে নেব, কালকেই তো ফিরে যাব, এখন এত ভাবিস না ফালতু। তার থেকে সারা রাত এই লং ড্রাইভটা এনজয় কর। আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেছিল। আমি চিৎকার করে বললাম, এই তোর প্ল্যান ছিল, বলিসনি কেন? আমি তাহলে মোটেই আসতাম না। আরে ভাই, রাগ করছিস কেন? যেখানে যাচ্ছি সেখানে পৌঁছে দেখবি তুই আমায় বিশাল বড় একটা থ্যাঙ্কস দিবি।
আর প্রতিবার চিৎকার করেই বা কী হবে রাত দুপুরে? এখন এই পাগলের সাথেই যেতে হবে। কোন অজানার উদ্দেশ্যে কে জানে। বিরক্তিমাখা কণ্ঠে জিজ্ঞাসা করলাম, যাচ্ছিটা কোথায়? শাম্বু রহস্যময় গলায় বলল, বর্ধমান আর মেমারির মাঝামাঝি হাতিপুর বলে একটা গ্রাম। ওখানে একটা প্রাচীন রাজবাড়ি আছে, অনেক অনেক পুরনো, বুঝলি? বলা হয় সেই পাল রাজাদের আমলে নাকি বানানো হয়েছিল সেই প্রাচীন রাজবাড়ি। আবার অনেকে বলে ওইটার বয়স নাকি প্রায় 400 বছর। খুব কম লোকে জানে ওই রাজবাড়ির ব্যাপারে। এখন প্রায় ধ্বংসস্তূপ হয়ে গেছে, 3-4টে ঘর বেঁচে আছে। কেউ খুব একটা যায় না ওদিকে, কিন্তু জায়গাটার লোকেশন দারুণ। দূর, ওই অজগ্রামের ওই ভাঙাচোরা রাজবাড়িতে গিয়ে কি করব? আসলে আমি একটা পুরনো ম্যাগাজিনে একটা আর্টিকেল পড়েছিলাম ওই রাজবাড়ি নিয়ে। তাতে লিখেছে ওর আশেপাশে নাকি একটা সময় নীল চাষ করা হতো, আর নিজের শেষ বয়সে ওখানে কাটিয়েছেন এক নীলকর সাহেব। তাতে কি হয়েছে? আরে বলতে দে। সেই নীলকর সাহেব ওই বাড়িটায় মানসিক অবসাদে সুইসাইড করে। আমি হেসে বললাম, তার মানে ওই রাজবাড়িতে নীলকর সাহেবের ভূত আছে বলতে চাস নাকি? আবার তুই ওইসব উদ্ভট বইপত্র পড়া শুরু করেছিস? শাম্বু স্থির কণ্ঠে বলে, সেই নীলকর সাহেব ওই বাড়িতে অলৌকিক কিছুর অস্তিত্ব টের পান। তার থেকেই তার মধ্যে মানসিক অবসাদের জন্ম নেয়। নীলকর সাহেব থাকার আগে থেকেই ওই বাড়িটা অভিশপ্ত, হন্টেড। আমি প্রচণ্ড বিরক্তি নিয়ে বললাম, তা কাল ওখানে গিয়ে আমরা করবোটা কি? শাম্বু ফিসফিস করে বলে, স্থানীয় মানুষজন বলে দেবীপক্ষ শুরু হলেই প্রাচীন সেই রাজবাড়ি জেগে ওঠে। শোনা যায় নুপুরের শব্দ, বাতাসে ভেসে আসে কামিনী ফুলের গন্ধ, আনাগোনা হয় অস্পষ্ট ছায়ামূর্তিদের। আর আজ মহালয়া দেবীপক্ষের সূচনা হয়ে গেছে। বাকি কথা খেতে খেতে বলছি, চল। আমি আর তাচ্ছিল্য করতে পারলাম না। আইডিয়াটা মন্দ নয়। ভূত না হোক, রাজবাড়ির প্রাচীন ইতিহাস আমাকে টানতে লাগলো এক অমোঘ সম্মোহনে। গরম গরম ঝাল ঝাল তরকাতে তাওয়ার রুটি ডুবিয়ে মুখে ঢুকিয়ে শাম্বু বলল, ইতিহাস বলছে 607 সালে শশাঙ্কের মৃত্যুর পর বাংলার ইতিহাসের প্রেক্ষাপট বদলে যায়। বহু ছোট ছোট রাজ্যের জন্ম নেয়, আর তার সাথে প্রবল অনাচার, গুপ্ত হত্যা, নারী ধর্ষণ, মানে যাচ্ছে তাই অবস্থা, যাকে আমরা বলছি মাৎসন্যায়। তারপর হাল ধরলো গোপাল বলে এক প্রভাবশালী সামন্ত রাজা। বাংলায় শুরু হলো পাল বংশের উত্থান। আমি বললাম, আর সেই আমলেই বাংলায় বৌদ্ধ ধর্মের চর্চা নতুন করে শুরু হয়। এক্স্যাক্টলি। এই গোপালের ছেলে ধর্মপাল সিংহাসনে বসে প্রায় 770 সালে। টানা 40 বছরের রাজত্বকালে তাঁকেই বাংলার সর্বশ্রেষ্ঠ সম্রাট আখ্যা দেওয়া হয়, কারণ তিনি সেই সময়ে বৌদ্ধ ধর্মকে ভীষণভাবে প্রমোট করেন। ধর্মপাল উপাধি নিয়েছিলেন পরমেশ্বর পরম ভট্টারক মহারাজাধিরাজ। উনি বিক্রমশিলা মহাবিহার, অদন্তপুরী বিহার, সোমপুরী বিহার তৈরি করেন। আর এই সমস্ত বিহারগুলো ছিল বৌদ্ধ বিদ্যাচর্চার পীঠস্থান। শুধু বিদ্যাচর্চাই নয়, সেখানে কিন্তু বৌদ্ধ তন্ত্র সাধনাও চর্চা হতো। অন্য ধর্মের প্রতি সহনশীল হলেও তিনি একটু বেশি ঝুঁকেছিলেন বৌদ্ধ ধর্মের প্রতি। সুতরাং তার আমলে বাংলায় বহু দেবদেবীর মন্দির তৈরি হয়, যেসব দেবতারা হাল আমলে অবলুপ্ত। এই সমস্ত দেবতারা কিন্তু বৌদ্ধ ধর্ম এবং হিন্দু ধর্ম দুটি ধর্মের সংমিশ্রণে পূজিত হতো। আর এই সমস্ত দেবদেবীর পুজো সাধারণ কোনো পূজারী করতে পারতো না। আমি হেসে বললাম, বাপরে, তুই পুরো পাল বংশ নিয়ে রিসার্চ করেছিস ভাই। তা এই রাজবাড়ির সাথে পাল বংশের কি সম্পর্ক? দাঁড়া, তোকে ইতিহাস বোঝাতে বোঝাতে গলা শুকিয়ে গেছে। এই আমি হাতটা ধুয়ে আসি, তুই দুটো চা বল। এখানকার মশলা চাটা খেয়ে দেখ বস, পুরো মাখন। বালি ব্রিজ ছাড়িয়ে আমরা হাই রোডের একটা পাঞ্জাবি ধাবার সামনে দাঁড়িয়েছিলাম। অগুন্তি লরি বাস সেখানে দাঁড়িয়ে। তাদের ড্রাইভার খালাসিদের জন্য সারা রাত খোলা থাকে এই ধাবা। কেউ কেউ সারাদিন গাড়ি চালিয়ে এখানে খাটিয়াতে সারা রাত বিশ্রাম নিয়ে আবার সকালবেলা গাড়ি চালানো শুরু করে।
আশ্বিন মাসের শেষ রাতের দিকে বেশ হিম পড়ে। বাতাসে একটু শীত শীত ভাব। হাইরোডের পাশ দিয়ে প্রচণ্ড জোরে ছুটে চলেছে রাতের গাড়ি। পকেট থেকে একটা সিগারেট বার করে ধরালাম। এই, আমার জন্য কাউন্টার রাখিস ভাই। পিছনে তাকিয়ে দেখি শাম্বু দুটো কাচের গ্লাস ভর্তি মালাই চা নিয়ে দাঁত বের করে আসছে। শাম্বু আমার পাড়ার বন্ধু, একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করে। ও নিজের কাজ নিয়েই থাকে, আর বন্ধু বান্ধবের সংখ্যা খুবই কম, আমার মতো হাতে গোনা কয়েকজন। আমাকে শাম্বু খুব ভালোবাসে। প্রতিবার পাহাড় জঙ্গল থেকে এলেই আমার বাড়িতে গিয়ে আমার অভিযানে গল্প শোনে, আর মাঝে মাঝেই ওর কাজ বাদে অদ্ভুত এক নেশার কথা আমার সাথে আলোচনা করে। গ্রাম বাংলার প্রাচীন অফবিট ইতিহাস, যা কালের নিয়মে হারিয়ে গেছে। চায়ে চুমুক দিয়ে মনটা ভালো হয়ে গেল। জব্বর বানিয়েছে। জিজ্ঞাসা করলাম, সবই তো বুঝলাম, কিন্তু ওই রাজবাড়ির সাথে এই পাল রাজাদের কি সম্পর্ক? এই রাজবাড়ি তৈরি করা হয়েছে প্রায় 400 খ্রিস্টাব্দে। পরে তা আবার ভেঙে গেলেও ওর আসল রহস্য রাজবাড়ির মধ্যে প্রাচীন এক মন্দির আর সেই মন্দিরের দেবী। স্থানীয়রা বলে প্রাচীন সেই দেবীর পূজা বহুকাল আগে বন্ধ হয়ে গেছে, কিন্তু দেবী পক্ষ শুরু হলেই সেই দেবী জেগে ওঠে সমস্ত রাজবাড়ি। আর এইসব জেনেও তাচ্ছিল্য করে সেই নীলকর সাহেব সেই বাড়িতে থাকা শুরু করেন এবং আস্তে আস্তে মানসিক অবসাদে ডুবে যান। পরবর্তীকালে আত্মহত্যা করেন। কিন্তু সে দেবী কে? কার মন্দির আছে ওখানে? আমিও ঠিক জানি না, গিয়ে দেখতে হবে। তবে মনে হয় মা তারার মন্দির। মা তারা তো খুব কমন, তারাপীঠেও আছে। গুলিয়ে ফেলছিস ভাই। বৌদ্ধ ধর্মের মধ্যে দেবী তারা আছেন, আর বৌদ্ধ ধর্মে তারার কদর সবচেয়ে বেশি। এই বৌদ্ধ দেবীদের 2 ধরনের অন্তর্ভুক্তি আছে। কিছু দেবীদের মান্যতা আছে তান্ত্রিক বৌদ্ধ সমাজে, বোধিসত্ত্বের সমকক্ষ হিসেবে এরা সৌম্য রূপের। কিন্তু আরেক ধরনের দেবী আছেন যাদের অন্তর্ভুক্তি আছে ধর্মপালদের সমকক্ষ হিসেবে। এরা উগ্ররূপা, প্রলয় নাশিনী দেবী। আমি চুপ করে শুনছিলাম। দাম্পত্র মিটিয়ে গাড়ি স্টার্ট দেওয়ার আগে শাম্বু ভারী গলায় বলল, সেই নীলকর সাহেবের মৃত্যু কবে হয়েছিল জানিস? কবে? সন্ধি পুজোর লগ্নে, যখন দেবীকে বলির অর্ঘ্য প্রদান করা হয়। বুক কেঁপে গেল কথাটা শুনে। আমাদের গাড়ি ছুটতে লাগলো বর্ধমানের প্রাচীন সেই রাজবাড়ির পথে। বাতাসে কড়া ধুনোর গন্ধ। অস্পষ্ট চেতনায় শুনতে পাচ্ছি ঘণ্টার ধ্বনি। আলো আধারের মাঝে খেয়াল করলাম আমি শুয়ে আছি কোনো মন্দিরের গর্ভগৃহে। মাথাটা কেমন যেন ঝিমঝিম করছে, পাথরের মেঝেটা ভিজে ভিজে। শরীরের সমস্ত শক্তি এক নিমিষে কোথায় হারিয়ে গেছে। আমার হাত পা কেমন যেন অসাড় হয়ে গেছে। দূরে পাথরের গায়ে জ্বলন্ত মশালের লালচে আভায় আমি চমকে উঠলাম। আমি কোথায় এলাম? আমি তো শাম্বুর সাথে গাড়ি করে বর্ধমান যাচ্ছিলাম। হঠাৎ কানে এলো প্রচণ্ড শব্দ, যেন সমস্ত ঘর জুড়ে প্রবল কাসর আর ঘণ্টার ধ্বনি শুরু হয়েছে। আর তার ভয়াবহ শব্দে আমার আবার ভয় হতে লাগলো। আমি কোনো মতে উঠে দাঁড়ালাম। দেখে মনে হচ্ছে আমি কোনো প্রাচীন পাথরের কুঠুরিতে বন্দী। আমি টলতে টলতে এগোতে লাগলাম সামনের দিকে। নিকষ কালো অন্ধকারের মাঝে যেন কোনো অদৃশ্য দরজা আছে। ঠিক সেই মুহূর্তে অলৌকিক কোনো মন্ত্র বলে জ্বলে উঠল অসংখ্য মশাল। আর সেই আলো ঝলকানিতে আমি দেখলাম আমার সামনে দাঁড়িয়ে বিশাল ভয়ানক করাল মূর্তি এক দেবী। তার রক্তচক্ষু আর তার লালায়িত জিভ থেকে যেন ঝরে পড়ছে রক্ত।
দেবীর হাতের উদ্যত তীক্ষ্ণ শান দেওয়া খড়গের গায়ে সদ্য রক্তবিন্দুর আলপনা। অসার অবচেতন মনে আমি বুঝতে পারলাম সেই দেবী কোনো মাটির প্রাণহীন দেহ নয়, সেই দেবী জীবন্ত। তার চোখের তীব্র প্রতিহিংসার ক্রোধ আমার সারা শরীরকে তীব্র হুতাশনের উত্তাপে দগ্ধ করছে। আমি প্রাণপণে চিৎকার করতে গেলাম, কিন্তু পারলাম না। কেউ যেন গলা চেপে ধরেছে। সমস্ত শরীরে একটা তীব্র ঝাঁকুনি অনুভব করছি। এই এই ওঠ! শালা তখন থেকে ঘুমাচ্ছিস আমার পাশে বসে? জানিস না ড্রাইভারের সিটের পাশে বসে ঘুমোতে বা ঝিমোতে নেই? এতে ড্রাইভারের গাড়ি চালাতে অসুবিধা হয়। পুরো রাস্তাটাই তো ঘুমিয়ে কাটিয়ে দিলি। আর তখন কী সব বিড়বিড় করছিলি? দেখ এদিকে, ভোর হয়ে গেছে অনেকক্ষণ। আমাদের আর কিছুক্ষণের রাস্তা। প্রচণ্ড লজ্জা পেলাম নিজের এই অসময় ঘুমের জন্য। সত্যি কি বিভৎস স্বপ্ন। বাইরে তাকাতেই দেখি ভোরের নরম স্নিগ্ধ আলো গ্রাম বাংলার সবুজ শ্যামল ধান জমিকে আলোয় আলোকিত করেছে। দুপাশেই ধুধু সবুজ ধান ক্ষেত, ভিন্ডি আর মাচায় বাঁধা চাল কুমড়ো দেখতে পাচ্ছি। আর তার মাঝে মাঝেই পুকুর। সেই পুকুরের গায়ে গাছের ডালে মাছরাঙা পাখি বসে তার শিকারের অপেক্ষায়। মানে একদম পারফেক্ট গ্রাম বাংলার চিত্রপট। আমি শাম্বকে বললাম, আমার একটা ব্যাপারে খটকা লাগছে জানিস। কি? দেবীর মন্দির ভয়ঙ্কর হয় কি করে? দেবদেবীর মন্দির তো মানব কল্যাণের জন্যই প্রতিষ্ঠিত হয়। মানে দেবদেবীকে তো শুভ প্রতীকের নিদর্শন হিসেবেই মানা হয়, তাই না? তাহলে এই মন্দির অভিশপ্ত হলো কি করে? শাম্ব হেসে বলল, তাহলে তোকে ফিরে যেতে হবে আবার সেই ইতিহাসের পাতায়। ধর্মপাল আর দেবপালের মৃত্যুর পর বাংলায় পাল বংশের ক্ষমতা আর অধিকার ক্রমশ কমতে থাকে। একদিকে বেইমানি, উত্তরাধিকার নিয়ে মারামারি, আর তার উপর প্রতিহার, কম্বোজ, কলচুরি, এদের পর পর আক্রমণ। এই টালমাটাল সময়ে প্রথম মহিপাল সিংহাসনে বসে আবার পাল বংশকে টেনে তোলেন। এই কারণে ওনাকে পাল বংশের দ্বিতীয় প্রতিষ্ঠাতা বলা হয়। তিনিও বৌদ্ধ ধর্মকে মেনে চলতেন। তার সময়ে পাল সাম্রাজ্য বারাণসী আর সারনাথ পর্যন্ত বিস্তৃত হয়। কিন্তু তার রাজত্বকালে এক বিশাল বড় দুর্ঘটনা হয়। সেই সময় চোল রাজা রাজেন্দ্র চোল 1021 থেকে 23 এই 2 বছর ধরে সমানে বাংলাকে আক্রমণ করতে থাকে। এতে মহিপাল বা বাংলার কোনো ক্ষতি হয়নি। এইগুলো ছিল শুধুমাত্র বাংলার সম্পত্তি লোটা। এই লুণ্ঠনের সময় চোল রাজার সৈন্যবর্গ সেই তারামার মন্দির ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করে। মন্দিরের সমস্ত দামি দামি জিনিসপত্র লুট করে ওরা পুরো মন্দির ধ্বংস করে দিতে চেয়েছিল। কিন্তু দেবীর অসীম কৃপার জন্য তারা সেটা পারেনি। তারপর থেকেই কালের নিয়মে সেই মন্দির আর রাজবাড়ি অভিশপ্ত। আমি অবাক হয়ে বললাম, মানে সেই প্রাচীন মন্দির এখনও ইতিহাসের অভিশাপ বয়ে নিয়ে চলেছে। যাই হোক, অসাধারণ একটা রহস্যের গন্ধ পেতে চলেছি মনে হয়। আচ্ছা, আমরা কি এখন ডিরেক্ট রাজবাড়িই যাচ্ছি? আসলে আমি হাতিপুর গ্রামটা চিনি না। আমরা প্রথমে আমোদপুর বলে একটা গ্রামে যাব। ওখান থেকে শুনেছি হাতিপুর বেশি দূরে না। ও, তার মানে তুই চিনিস না আসল জায়গাটা। শাম্ব হেসে বলল, অচেনা জায়গা এক্সপ্লোর করাই তো আসল অ্যাডভেঞ্চার। চল এক রাউন্ড চা সাটাই। একটা গুমটি দোকান। একটা থুরথুরে বুড়ো কাঠের আগুনে মাটির পাত্রে চা বানাচ্ছে। দোকানের পাশের 2 দিকের মাঠে সাদা কাশফুলের বাগিচা আগমনীর সুর গাইছে। নীল আকাশে সাদা মেঘের শাড়ি। অসাধারণ একটা অনুভূতি হচ্ছে। শাম্বকে বললাম, থ্যাঙ্কস ভাই, তুই এরকম অদ্ভুত গ্রামের সন্ধানও পাস বটে। শাম্ব বলল, তাহলে বলেছিলাম না থ্যাঙ্কস দিবি। আমরা এগোতে লাগলাম সেই বুড়োর গুমটি চায়ের দোকানের দিকে। 2 ধারের কাশফুলগুলো যেন বাতাসে মাথা দুলিয়ে আমাদের অভ্যর্থনা জানাতে লাগলো। চা খেতে খেতে শাম্ব বলল, এই বর্ধমান আর তার পার্শ্ববর্তী অঞ্চল আজ থেকে প্রায় 200 বছর আগে একটা জিনিসের জন্য খুব বিখ্যাত ছিল, জানিস? কি বলতো?
এখানে সব নামকরা ঠগিরা থাকতো। গভীর রাতে হিংস্র শিকারীদের মতন পথিকদের হত্যা করে তাদের সর্বস্ব লুট করত। একটা অবাক করা ব্যাপার, এদের প্রধান অস্ত্র কোনো বন্দুক নয়, কোনো তলোয়ার নয়, শুধুমাত্র একখণ্ড রুমালের মতো একটা রেশমি কাপড়ের ফাঁস। এইটা দিয়েই গলায় পেঁচিয়ে তো হত্যা করতো। ঠিক তাই। জানিস, এই ঠগিরা কিন্তু মা ভবানীকে পুজো করত। আর মা ভবানীর আরেক রূপ হলো মা কালী। সে তো জানি, এরা প্রতিটা অভিযানে যাবার আগে ওই মা ভবানীর পুজো দিত। আর তখন নাকি এদের মধ্যে নরবলি প্রথা প্রচলিত ছিল। শাম্বু বলল, নরবলির ব্যাপারটা কতটা সত্যি আর কতটা কল্পনা মিশ্রিত বলা কঠিন। তবে এদের এই রেশমি কাপড় কী করে প্রধান হাতিয়ার হয়ে উঠল তার একটা দারুণ গল্প আছে। আমি একটা বইয়ে পড়েছিলাম। কি বলতো? রক্তবীজের নাম শুনেছিস? সেই অসুরের নাম রক্তবীজ, কারণ তার এক ফোঁটা রক্ত মাটিতে পড়লে তার থেকে জন্ম নিত হাজার হাজার সহস্র সহস্র দানব। মানে বিজ্ঞানের ভাষায় রেপ্লিকা তৈরি হতো। অসহায় ধরিত্রীকে তার হাত থেকে বাঁচাতে মা ভবানী কালী রূপে আবির্ভূত হলেন পৃথিবীতে। শুরু হলো প্রচণ্ড যুদ্ধ। যতবার মা কালী খড়গ দিয়ে অসুরের মাথা কাটেন, ততবার তার ঝরে পড়া রক্তে জন্ম নেয় নতুন অসুরের দল। কিছুতেই রক্তবীজের বংশ ধ্বংস করতে পারছেন না দেবী। ক্লান্ত ঘর্মাক্ত দেবী তখন তার শরীরের ঘাম মোছার জন্য নিজের শরীরের পোশাক থেকে এক টুকরো রেশমের মতো নরম দুধ সাদা কাপড় ছেড়েন। আর সেই সময় তিনি বুঝতে পারেন কি করে বিনা রক্তপাতে শত্রু নিধন করা যাবে। রেশম বস্ত্রখণ্ড তার অনুচরদের হাতে তুলে দিয়ে বলেন, এই হলো তোদের প্রধান হাতিয়ার। এর সাহায্যে বিনা রক্তপাতে তোরা শত্রু নিধন কর। রক্তবীজের দল যুদ্ধে পরাজয় স্বীকার করল। যুদ্ধ জয়ের পর দেবী মায়ের সমস্ত অনুচর যখন সেই রেশমখণ্ড দেবীকে ফেরত দিতে গেলেন, তখন দেবী বললেন, এটা আজ থেকে তোদের অস্ত্র, এই দিয়েই তোদের জীবিকা নির্বাহ করতে হবে। সেই থেকে ঠগীদের মূল হাতিয়ার একখণ্ড রেশমের রুমাল। আমি বললাম, আমাদের ইতিহাসের সাথে পৌরাণিক কাহিনী কি দারুণ ওতপ্রোতভাবে জড়িয়ে আছে বল। শুধু দুঃখ একটাই, কেউ সেভাবে তলিয়ে দেখে না। আচ্ছা, এইবার চল, খুব খিদে পাচ্ছে। কিন্তু যাবোটা কই আমরা এখন? এখন আমরা আমোদপুর রাজবাড়িতে উঠব। ওই রাজবাড়ির একটা অংশ ওরা ট্যুরিস্টদের জন্য ভাড়া দেয়। আমি আগেই ফোনে আমাদের জন্য একটা ঘর বুক করে রেখেছিলাম। আর সাথে পুকুরের পাকা রুই মাছ জমে যাবে, বুঝলি? সরু চালের ধোঁয়া ওঠা ভাত, মাছের মাথা দিয়ে মুগের ডাল, মোচার ঘন্ট, সর্ষে দিয়ে আলু ঝিঙের তরকারি, সরু করে কাটা লম্বা লম্বা বেগুন ভাজা, পাকা রুইয়ের কালিয়া, কচি পাঠার ঝোল, আনারসের চাটনি, দুটো করে রাজভোগ, মিষ্টি দই, আর শেষ পাতে অল্প ক্ষীরের তাল। মুখে শেষে এক খিলি পান চিবোতে চিবোতে আমোদপুর রাজবাড়ির পুকুরের বাঁধানো ঘাটে গিয়ে বসলাম আমি আর শাম্বু। আমোদপুর গ্রামের রাজবাড়িটা বেশ সুন্দর। সামনে দুটো শিব মন্দির আর একটু দূরে রাধা মাধবের মন্দির আছে। ওখানে পৌঁছে স্নান করে গনগনে খিদে নিয়ে এইরকম রাজকীয় খাবার খেয়ে শরীরটা এতই আইঢাই করছে দেখে আমি আর শাম্বু রাজবাড়ির লাগোয়া বিশাল বড় পুকুরের বাঁধানো ঘাটে চলে এসেছি। স্বচ্ছ পুকুরের জল, মাঝে মাঝে মৃদুমন্দ বাতাস সেই পুকুরের জলে তীর তীর করে ঢেউ তুলছে। একটা কালো হলুদ ডোরাকাটা সাপ এঁকে বেঁকে সাঁতার কেটে এগিয়ে গেল যেন সামনের ঝোপের দিকে। পুকুরের পাশে নারকেল গাছ আর তাল গাছের প্রতিবিম্ব পড়ছে জলের আয়নায়। মাথার উপরের শরতের নীল পরিপূর্ণ আকাশ, আর তাতে প্রেমিকার ঠোঁটের মতো পাতলা মেঘের দল ভেসে বেড়াচ্ছে অন্তহীন দিগন্তের পানে। দূরে পুকুরের শেষ প্রান্তে এক ফালি জমিতে ফুটে আছে কাশফুল। শাম্বু একটা সিগারেট ধরিয়ে লম্বা একটা টান দিয়ে বলল, যা একটু ঘুমিয়ে নে, বিকেলে বেরোবো, রোদের তেজটা একটু কমুক। না, আর ঘুমিয়ে কি কাজ, একেবারে তোর ওই হাতিপুরের রাজবাড়ি দেখে বাড়ির রাস্তা ধরব। শাম্বু চুপ করে থাকে, কোনো কথা বলে না। আমি বললাম, কি রে, চুপ করে রইলি যে?
চল বেরোই। কাল মহালয়া ছিল। পিতৃপক্ষের অবসান হয়ে আজ থেকে দেবী পক্ষের শুরু। আর আজ সেই প্রাচীন দেবী তারা মার জেগে ওঠার দিন। তোর কি মনে হয় এত দূর এসে সেই প্রাচীন রাজবাড়িতে রাত না কাটিয়ে আমি ফিরে যাব? আমি ভীষণ রেগে বললাম, কি আবল তবল বকছিস তুই? আমি কোনোভাবেই ওখানে রাত কাটাবো না, আর আজই কলকাতা ফিরবো, আর তোকেও ওসব পাগলামি করতে দেব না। শাম্বু আমার দিকে তাকিয়ে স্থির গলায় বলল, আমাকে যেতেই হবে ওই রাজবাড়ির প্রাচীন গর্ভগৃহে। আমি এই ব্যাপারে তোর কোনো কথা রাখতে পারবো না। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? শাম্বু কেমন যেন ঘোলাটে চোখে দৃষ্টি ও সম্মোহিতের মতো বলল, আমাকে যেতেই হবে। দেবী আমায় ডাকছে, আর সেই ডাককে উপেক্ষা করার মতন ক্ষমতা আর সাহস কোনোটাই আমার নেই। অনেকের ধারণা বৌদ্ধ দেবসংঘে শুধুমাত্র বৌদ্ধ দেবতারাই ছিল, সেখানে অন্য কোনো ধর্মের দেবদেবীর প্রবেশ ঘটেনি। কিন্তু এটি সম্পূর্ণভাবে ভুল ধারণা। সমস্ত হিন্দু দেবতার জন্য পঞ্চধ্যানী বুদ্ধকুলের এক একটি কুল ঠিক করে দিয়েছিলেন। এমনকি মহাদেব, বিষ্ণু, ব্রহ্মা কেউই এর থেকে বাদ পড়েননি। এদের এক একটি ধ্যানী বুদ্ধকে কুলেশ বলে স্বীকার করে নিয়েছিল। এই সকল ধারণা সম্বন্ধে সাধারণের মত ছিল যে সকল হিন্দু দেবতার শরীরের বর্ণ অনুযায়ী এক একটি ধ্যানের কুলভুক্ত হতেন। যেমন সাদা রঙের দেবতা বৈরোচন, সবুজ রঙের অমোঘ সিদ্ধি, লাল বর্ণের অমিতাভ, পীত বর্ণের রত্নসম্ভব, নীল বর্ণের অক্ষোভ্য। হ্যাঁ, আসলে বৌদ্ধ ধর্মের দেবসংঘের ভিতর এত সমস্ত হিন্দু দেবতার বর্ণনা আছে যে তা বলে শেষ করা যাবে না। ইতিহাস ঘাঁটলে দেখতে পাবে বৌদ্ধতন্ত্রের দেশগুলোতেও অনেক হিন্দু ধর্মের দেবদেবীর মূর্তি প্রস্তুত হতো। একটানা কথাগুলো বলে থামলেন নরহরিবাবু। আমাদের হাতিপুর গ্রামের রাজবাড়ি দেখার ইচ্ছা শুনে আমোদপুর রাজবাড়ির কেয়ারটেকার নরেশ আমাদের বলেছিলেন নরহরিবাবুর কথা। তিনি হাতিপুর গ্রামের পুরনো লোক, তার ঠিকানাও দিয়ে দিয়েছিলেন আমাদের। তাই আমরা ঠিক করে নিয়েছিলাম হাতিপুর রাজবাড়ির গাইড হবেন নরহরিবাবু। ৭৫-এর উপর বয়স হলেও নরহরিবাবু দিব্যি হাঁটাচলা করে বেড়ান। নরহরি বন্দ্যোপাধ্যায় বিপত্নিক, এক ছেলে দিল্লিতে কর্মরত। তিনি একনিষ্ঠ ব্রাহ্মণ, স্বহস্তে নিজে রান্না করে খান। তাকে গিয়ে সব কথা বলাতে তিনি মুচকি হেসে বলেন, তা তোমাদের যখন ইচ্ছা হয়েছে যাবে সে রাজবাড়ি দেখতে, সমস্যা কোথায়? তার জন্য রাজবাড়িতে রাত কাটানোর কোনো দরকার নেই। একদম ভেঙে পড়েছে আর সাপখোপের আড্ডা। আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। যাক বাবা, আর ওই সব ভুতুরে বাড়িতে রাত কাটাতে হবে না। শাম্বু বিমর্ষ বদনে বলল, তাহলে আমরা কি শুধু গিয়ে দেখে চলে আসবো? তোমার এখানে আসার প্রধান আকর্ষণ তো সেই প্রাচীন তারামায়ের মন্দির, তাই না? হুম। কিন্তু তোমার একটা কথা জানা নেই। কি? রাজবাড়ির মধ্যে অনেকেই এই মন্দিরের নাম শুনে এসেছে, কিন্তু কেউই সে মন্দির এখনো অবধি খুঁজে পায়নি। মানে? মানে সেই মন্দির এক গোলক ধাঁধার মধ্যে অবস্থিত। কেউ কেউ বলে গোপন সুড়ঙ্গের মধ্যে দিয়ে চলে যাওয়ার রাস্তার শেষে সেই মন্দির। যার উপর সদয় হন মা, সেই এই মন্দিরে দেখা পায়। আপনি এত সব জানেন কি করে? আমার প্রপিতামহের প্রপিতামহ ছিলেন এই মন্দিরের শেষ পুরোহিত। কিন্তু আমি শুনেছি এই তারা মায়ের পুজো সাধারণ ব্রাহ্মণ করতে পারেন না। ঠিকই শুনেছ। আমার সেই পূর্বপুরুষের নাম ছিল তক্ষকশ্রী। তিনি হলেন সিদ্ধ পুরুষ। তন্ত্রমতে তিনি সিদ্ধি লাভ করেছিলেন। আমি বললাম, সাধারণ তান্ত্রিকরা এই দেবীর পুজো করতে পারতেন? তুমি বোধহয় নামটা ভালো করে খেয়াল করনি। ওনার নাম ছিল তক্ষকশ্রী।
উনি হিন্দু হয়ে জন্মালেও পরে তিনি বৌদ্ধ মতে দীক্ষা নেন, আর তিনি ছিলেন আদি বৌদ্ধতন্ত্র মতে এক সিদ্ধ পুরুষ। নরহরিবাবুর কথার মাঝে হঠাৎ করে লোডশেডিং হয়ে গেল, আর বাইরে প্রচণ্ড জোরে বাজ পড়ল। বাজের সেই বিদ্যুতের ঝলসানো আলোয় দেখলাম নরহরিবাবু এক অদ্ভুত ভঙ্গিতে হাসছেন। সন্ধ্যায় খিচুড়ি আর ভেন্ডি ভাজা খেয়ে আমরা নরহরিবাবুর বাইরের দাওয়ায় এসে বসলাম। সামনের তুলসী মঞ্চের প্রদীপটা ঝড়ের দাপট নিভে গেছে অনেকক্ষণ। এক পশলা বৃষ্টির পর পরিবেশটা বেশ ঠান্ডা। সমস্ত গ্রামটা ডুবে আছে নিকষ অন্ধকারে। এদিকে মোবাইলের ব্যাটারিটাও শেষের পথে। আর কি একটা অদ্ভুতুরে গ্রামে এসছি, আসার পর থেকেই নেটওয়ার্কের কোনো দেখা নেই। হঠাৎ দেখি হারিকেন হাতে নরহরিবাবু এগিয়ে আসছেন আমাদের দিকে। কিন্তু এ কি সাজ! পরনে রক্তাম্বর বস্ত্র, কপালে রক্তচন্দনের তিলক, বুকের মাঝে তার উপবিদ, গলায় রক্তবস্ত্রের উত্তরীয়। গম্ভীর গলায় বললেন, আর একটু রাত হোক, তারপরেই আমরা বেরোবো। রাজবাড়ির পেছনের রাস্তা দিয়ে আজ আমরা যাব, কারণ বৃষ্টিতে সামনের রাস্তা যাওয়ার মতন আর নেই। আমরা সেই মন্দিরের দেখা পাবো তো? শক্তি সঙ্গমতন্ত্রে কালী আর তারাকে অভিন্ন বলা হয়। কালী হলেন শিব আর তারা মা শক্তি। আজ আমরা সেই শক্তিরই আরাধনা করতে যাচ্ছি, মনে সাহস রেখো। বলে আমাদের দুজনের কপালে টিকা পরিয়ে দিলেন। কপালে হাত দিতেই আমি চমকে উঠলাম। কিসের টিকা এটা? হারিকেনের মৃদু আলোতে দেখতে পেলাম নরহরিবাবু আমাদের যেই টিকাটি পরিয়েছেন সেটির বর্ণ লাল। তার রং বলে দেয় সেটি তাজা রক্ত। নরহরিবাবুর ফিসফিস গলা শুনতে পেলাম, আমার পূর্বপুরুষ এই দেবীর উপাসক ছিল, তাই আমার শরীরের রক্ত তোমাদের ধারণ করতে হলো। এই টিকা তোমাদের বিপদের হাত থেকে রক্ষা করবে। জয় তার আমার জয়, জয় তার আমার জয়। স্তব্ধ হয়ে বসে থাকলাম আমরা দুজনে। সময় ঘনিয়ে আসতে লাগলো সেই অন্তিম প্রহরের। দেবী কালী ও তারা, এই দুই মহাবিদ্যাকে বলে আদ্যা। তিনি এক এবং অভিন্ন। এই বোধ জ্ঞান যখন শরীরে জাগে তখন তা হবে শক্তির প্রথম ধাপ। তারা দেবী বাকশক্তি প্রদান করে ধীরে ধীরে নীল সরস্বতী হয়ে উঠেছেন, এবং যখন তিনি উগ্রমূর্তি ধারণ করেন তখন তিনি উগ্রতারিণী। বৌদ্ধতান্ত্রিকরা বলেন মা তারা হল ধ্যানী বুদ্ধের শক্তি। ধ্যানী বুদ্ধের শরীরে পঞ্চবর্ণ দেখা যায় বলে তারামূর্তির মধ্যেও বর্ণের বৈচিত্র্য লক্ষ্য করা যায়। সাদা, কালো, হলুদ, লাল, নীল এই 5 ধরনের ধ্যানী বৌদ্ধমূর্তির একত্রীকরণ এবং সহাবস্থানে তান্ত্রিক বৌদ্ধ মতে তারা দেবী পূজিত হন। প্রাচীন বাংলায় নীল বর্ণের তারার পুজো হতো। নীল তারা একজটা বা উগ্রতারা রূপের অবয়ব। দেবীর দৈত্য সত্তা এবং 2 রূপ দেখতে পাওয়া যায়। এক রূপ অতি ভয়ঙ্করী ত্রিলোচনা উগ্ররূপিণী প্রলয়নাশিনী, অপর রূপ দ্বিভুজা দেবী শ্যামা তারার সাজুজ্যে অলঙ্কৃত। এক হাতে প্রচণ্ড খড়গ আর অপর হাতে নরকরটে ধরে আছেন তিনি। শক্তি সঙ্গমত তন্ত্রে বলা হয়, যখন কোনো সাধক কোনো এক অমাবস্যার কাল রাত্রিতে এক জামে কালী, তারা আর ছিন্নমস্তার সাধনা করেন, এক রাতে তার সিদ্ধি লাভ হয়। সমস্ত গ্রামের মাথায় বিশাল আকৃতির বাঁদর যেন কালো ডানা বিছিয়ে দিয়েছে। সমস্ত গ্রাম কেমন যেন নিস্তব্ধ প্রাণহীন কোনো শ্মশানের মতো অপেক্ষারত। শুধুমাত্র ঝিঝি পোকার ডাক ছাড়া আর কোনো শব্দ শোনা যাচ্ছে না। মাঠ পেরিয়ে দূরে ভাঙা রাজবাড়ি কেমন যেন মৃত্যুপুরীর মতো হাতছানি দিচ্ছে। আমার সঙ্গে এসো, আর মাটিতে একটু জোরে জোরে পা ফেলো। যদি পথে সাপ থাকে সরে যাবে। নরহরিবাবুর হারিকেনের মৃদু আলোয় তার দেখানো পথে এগিয়ে চললাম রাজবাড়ির দিকে। পিছনের জমি দিয়ে রাজবাড়িতে এলাম আমরা। আলো আধারের মাঝে যেটুকু বুঝলাম, খুব শিগগিরই এটা মাটির সাথে মিশে যাবে। দোতলাটা প্রায় ভেঙে গেছে, আর
এক প্রান্তে বিশাল কোনো গাছের গুঁড়ি দেয়ালটাকে গ্রাস করছে। নিচের তলায় গোটা কত ঘর, তার বেশিরভাগের কড়িবর্গা ভাঙা, নিচের চাতালও ভেঙে গেছে। হতশ্রীরূপ কঙ্কালের মতো কোনো মতে টিকে আছে। মাথা তুলে আছে কেবল 3টে ঘর। হঠাৎ সামনের দিকে মাঝের ঘরটা থেকে একজোড়া জ্বলন্ত চোখ দেখতে পেলাম, আর চারপাশটা কেমন যেন মোটকা গন্ধে ভরে গেল। ফাটার মতো সেই জ্বলন্ত চোখ স্থির দৃষ্টিতে আমাদের দেখছে। হাত পা কেমন যেন ভয় অসাড় হয়ে যাচ্ছে। শুনতে পেলাম কাঁপা কাঁপা গলায় শাম্ব বলছে, কি? ওটা কি? এই, কে আছিস ওখানে? বেরিয়ে আয়। আমার শরীরে বইছে তন্ত্র সাধকের রক্ত। কোনো ভূত প্রেত পিশাচ আমার কোনো ক্ষতি করতে পারবে না। বেরিয়ে আয় শিগগির। কে আছিস? সেই জ্বলন্ত চোখ দুটো যেন গিলে খেতে চাইছে আমাদের। নরহরিবাবু মাটির থেকে একটা পাথর তুলে দুর্বোধ্য ভাষায় কোনো মন্ত্র বলতে বলতে ছুঁড়ে দিলেন সেই জ্বলন্ত চোখ জোড়ার দিকে। মুহূর্তের মধ্যে দেখি অন্ধকারের থেকেও কালো কোনো প্রাণী ছিটকে বেরিয়ে এলো, আর আমার আর শাম্বর মাঝখান দিয়ে তীব্র বেগে বেরিয়ে গেল বাইরের দিকে। নরহরিবাবু হেসে বললেন, রাত বিরেতে সারমের ওই চোখ দুটো এত ভয়ঙ্কর হয়ে যায় যে আর কি বলবো। সত্যি মিশমিশে এই কুকুরটা কোথা থেকে এলো? যে ঘর থেকে বেরোলো সেদিকে আমরা এগোতেই আরো তীব্র গন্ধ আমাদের নাকে এসে লাগলো। ঘরে প্রবেশ করে দেখি ঘরের মেঝেতে কোন একটা প্রাণীর মৃতদেহ পড়ে রয়েছে, আর তার পচা গন্ধ আমাদের নাকে এসে ঝাপটা মারছে। আলোতে ভালো করে দেখে ভয়ে রক্ত জমাট বেঁধে গেল। দেখি একটা কালো বিড়ালের মৃতদেহ, কিন্তু অদ্ভুত ব্যাপার, সেই মৃতদেহের মুন্ডু নেই, শুধু পচা গলা ধরখানি পড়ে আছে। শাম্ব চাপা আর্তনাদ করে বলল, কি বিভৎস! নরহরিবাবুর মুখটা গম্ভীর হয়ে গেল। আমি সেই চিন্তাক্লিষ্ট মুখের দিকে তাকিয়ে বললাম, কি ব্যাপার নরহরিবাবু? গম্ভীর গলায় উনি বললেন, আমাদের এই জায়গা ছেড়ে দ্রুত বের হয়ে যাওয়া উচিত। বৌদ্ধতন্ত্রের কালো জাদুতে মারণ উচাটন মন্ত্রে কালো বিড়ালের মুন্ডু লাগে। হঠাৎ আমাদের মনে হতে লাগলো আমাদের ঘিরে যেন অসংখ্য ছায়ামূর্তির দল। তারা এতক্ষণ অন্ধকারে আত্মগোপন করেছিল। আস্তে আস্তে তারা জেগে উঠছে প্রেত নগরী থেকে। ধীরে ধীরে তারা এগিয়ে আসছে আমাদের দিকে। অনেকগুলো গলার অস্পষ্ট গুঞ্জন শুনতে পাচ্ছি। বাতাসের বোটকা গন্ধ কেটে গিয়ে এখন ধুনো ধূপের এক পবিত্র গন্ধ, আর দূরে যেন কোথাও ঘণ্টার ধ্বনি আর কাসর বেজে চলেছে। ঘরের মধ্যে যেন কোনো একটা তীব্র মিষ্টি গন্ধে মনে হচ্ছে অজ্ঞান হয়ে যাব। ছুটে পালিয়ে যেতে চাইলাম ঘর ছেড়ে, পারলাম না। সমস্ত শরীর যেন অসাড় হয়ে পড়েছে। চিৎকার করে শাম্বকে ডাকতে গেলাম, পারলাম না। কেউ যেন গলা টিপে ধরেছে। সংজ্ঞা হারানোর মুখে শুনতে পেলাম নরহরিবাবুর তীব্র আর্তনাদ, বাইরে বেরিয়ে এসো, মা জেগে উঠেছে, বাইরে বেরিয়ে এসো। চোখ খুলতে অনুভব করলাম মাথাটা প্রচণ্ড ভারী লাগছে। আমি যেন কোনো গোপন কুঠুরিতে বন্দি। পাথরের মেঝে শীতল স্পর্শে আমার মনে পড়ল, কি আশ্চর্য, এই সেই ঘর আমি যেটা স্বপ্নে দেখেছিলাম। কিন্তু রাজবাড়িতে এই ঘর কোথা থেকে এলো? এটা তো ঘর নয়, মনে হয় মন্দিরের গর্ভগৃহ। সুন্দর ধূপের গন্ধে সারা ঘর মম করছে, কানে ভেসে আসছে ঘণ্টার ধ্বনি। শাম্ব কই? আর নরহরিবাবু? কোনো মতে উঠে এগিয়ে গেলাম সামনের দিকে। অস্পষ্ট অন্ধকারের মাঝে প্রদীপের ক্ষীণ আলোয় দেখলাম সামনের মেঝেতে কে যেন বসে আছে। একটু গিয়ে চিনতে পারলাম শাম্ব। এক ছুটে দৌড়ে গিয়ে ওর পিঠে হাত দিয়ে বললাম, কিরে নরহরিবাবু কই? আমরা এটা কোথায় এলাম? চল, এইখান থেকে আমাদের বেরোতে হবে। শাম্ব কেমন যেন আচ্ছন্নের মতো বসে আছে, যেন কেউ ওকে প্রচুর পরিমাণে মাদক খাইয়ে দিয়েছে। আমি ওর কাঁধ ঝাঁকিয়ে বললাম চিৎকার করে, কিরে তুই বসে আছিস কেন? ওঠ! শাম্বর চোখ ঘোলাটে, কেমন যেন নেশাগ্রস্ত গলায় বলল, শুনতে পাচ্ছিস না?
কি শুনবো? কি সব আবোল তাবোল বলছিস? মাথা খারাপ হয়ে গেল নাকি তোর? মায়ের তেষ্টা পেয়েছে। শাম্বর কথাটা শুনে বুকের রক্ত হিম হয়ে গেল। ওর কথা শেষ হলো না। মনে হলো আমার চোখের সামনের অন্ধকারটা একটু সরে গেল, আর তারপরেই খেয়াল করলাম আমাদের সামনেই ভীষণ ভয়াল দর্শনা বৌদ্ধ উগ্ররূপিণী তারার নীল মূর্তি। তার হাতে উদ্যত খড়গ আর নরকরটি, সমস্ত চুল সাপের মতো। তার রোষ কোষায়িত নেত্রে যেন বহুদিনের তৃষ্ণা। ঠিক সেই মুহূর্তে সমস্ত গর্ভগৃহ জুড়ে উলুধ্বনিয়া কাসর ঘণ্টার মাঝে শাম্ব চিৎকার করে পাগলের মতো বলল, মায়ের পিপাসা আজ আমি মেটাবো, রক্তের পিপাসা। শাম্ব এগিয়ে গেল দেবীর হাতে ধরা খড়গের দিকে। আমি চাপটে ধরলাম শাম্বকে, কিন্তু ওর গায়ে যেন অসুরের শক্তি। এক ধাক্কায় আমাকে মাটিতে ফেলে দিয়ে অচেনা গলায় বলল, মায়ের তৃষ্ণা মেটাতে বাধা দেওয়ার শক্তির কারণে। এক টানে খড়গটা নিয়ে তার ধারালো শীর্ষ দিয়ে চিরে দেয় শাম্ব নিজের হাতের শিরা। আমি সহ্য করতে পারলাম না, চিৎকার করে প্রচণ্ড জোরে শাম্বকে একটা চড় মারলাম। ট্রেকিং করা শক্ত হাতের চড় খেয়ে শাম্ব লুটিয়ে পড়ল পাথরের মেঝেতে, আর কেমন মৃগীরোগীর মতন বিড়বিড় করতে লাগলো। হঠাৎ এই সময় দেখি নরহরিবাবু আসছেন। তার সারা শরীর যেন ভেসে যাচ্ছে রক্তে। নিজেই নিজেকে ক্ষতবিক্ষত করেছেন। আমাকে দৃঢ় গলায় বললেন, তোমার বন্ধুকে নিয়ে বাইরে যাও, আমি রাস্তা দেখিয়ে দিচ্ছি, এখানে থাকলে তোমরা কেউ বাঁচবে না। আমি শাম্বকে টেনে নিয়ে এগোতে লাগলাম বাইরের দিকে। আমাদের বের করে দিয়ে দেখি আবার নরহরিবাবু ফিরে যাচ্ছেন সেই মন্দিরের পথে। আমি বললাম, আপনি কোথায় যাচ্ছেন? চলুন আমাদের সাথে। দেবীর তৃষ্ণা মেটাতে হবে, তাই কাউকে না কাউকে তো দেবীর ভোগ হতেই হবে, তাই না? যাও, আর সময় নষ্ট করো না, চলে যাও এই অভিশপ্ত রাজবাড়ি থেকে। আমি শাম্বকে নিয়ে অচৈতন্য মাতালের মতো বেরিয়ে এলাম রাজবাড়ি থেকে। শুনতে পেলাম সমস্ত রাজবাড়ি জুড়ে নারী কণ্ঠের একটি তীব্র হাসির শব্দ। শেষ হলো হাতিপুরের রাজবাড়ি। কেমন লাগলো কমেন্টে জানান আমাদের। লেখক হোমাগ্নি ঘোষ ও টিম আগন্তুককে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকবার জন্য। খুব শীঘ্রই আমরা আপনাদের জন্য আরও একটি আকর্ষণীয় কাহিনী নিয়ে হাজির হব। ততক্ষণের জন্য শুভরাত্রি।